আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। এবং সেই ক্লাসটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণ বিষয়ক। এটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশের বা ব্যাকরণ অংশের 1 নম্বর আইটেম। এটার নাম হচ্ছে বাংলা উচ্চারণ। এবং যারা এইচএসসি 2027 ব্যাচের স্টুডেন্ট তারা সবাই এটার সাথে পরিচিত, কারণ তারা সবাই এটার উপরে পরীক্ষা দিয়েছো মানে ইতোমধ্যে। কিন্তু যারা 28 ব্যাচের স্টুডেন্ট নতুন উঠতে যাচ্ছ ইন্টারমিডিয়েটে, তারা অনেকেই হয়তো এই গ্রামার টপিকটার সাথে পরিচিত না, অথবা তারা হয়তো অনেকেই এই ক্লাসটা এখনো করো নাই, নাম শুনেছো করো নাই, আবার অনেকে হয়তো ইতোমধ্যে যারা পড়া শুরু করে দিয়েছো তারা হয়তো এই টপিকটা ক্লাস করেও থাকতে পারো। তো আশা করি সবার জন্য এটা উপকৃত হবে, মানে উপকার হবে এই টপিকটা। যারা 28 ব্যাচের তারা নতুন করে এটা শিখতে পারবা, নতুন একটা টপিকের সাথে পরিচিত হতে পারবা। এবং যারা হচ্ছে কিনা 27 ব্যাচের স্টুডেন্ট, তারা এই পর্যন্ত উচ্চারণ ক্লাসটা বেশ কয়েকবার করেছো কলেজে বা অন্য কোথাও, কিন্তু ভালো করে বুঝো নাই বা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, তারা এই ক্লাসের পরে আশা করি উচ্চারণ বিষয়ক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য সবাই একটু মনোযোগ দিবা আমাদের এই ক্লাসে। তো দেখো, আমি প্রথমে উচ্চারণের একটা সাইড নোট আমাদের বোর্ডের বাম পাশে আমি লিখে রেখেছি। এটা হচ্ছে, দেখো উপরে লেখা আছে সাইড নোট। এই সাইড নোটটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে হলো, এই সাইড নোটটা ছাড়া তুমি উচ্চারণের রুলস গুলো ভালো করে বুঝতে পারবা না। উচ্চারণের যে বেশ কিছু রুলস আছে, সেই রুলস গুলো বুঝতে হইলে তোমাকে এই সাইড নোটটা শেখা লাগবে বা এই সাইড নোটটা তোমার জানা থাকা লাগবে। এখন আমি সাইড নোটটা একটু তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই যে বিষয়টা কি আসলে। দেখো, সাইড নোটের প্রথমেই একটা স্টার চিহ্ন দিয়ে লেখা আছে দীর্ঘই সমান হ্রস্বইকার। মানে হচ্ছে হলো, যদি কোনো একটা শব্দ আমাদের সামনে আসে, যদি সেই শব্দে আমরা দীর্ঘইকার দেখি, তাহলে উচ্চারণ দেখানোর সময় ওই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে। তাহলে সেটা ক্লিয়ার? তাহলে আমরা দেখাতে যাচ্ছি, বাম পাশে যেটা আছে এইটা যদি কোনো শব্দে আমরা দেখি, তাহলে উচ্চারণ দেখানোর সময় ওটা আমরা কি করে দিব? ডান পাশেরটা করে দিব। তার মানে কোন শব্দে দীর্ঘইকার থাকলে আমরা সেটাকে হ্রস্বইকার করে দিব। একইভাবে যদি কোনো শব্দে দীর্ঘকার থাকে ওটাকে আমরা হ্রস্বকার করে দিব। এরপর একটা আসলে দেখো রি, আমাদের আর একটা স্বরবর্ণ। এই রি যদি কোনো শব্দ থাকে ওটা হয়ে যাবে রয়ে হ্রস্বইকার, এটা হয়ে যাবে। যদি কোনো শব্দে রি না থেকে রি কার থাকে, তখন কিন্তু আবার ওইটা রি কারই থাকবে, ওইটা রয়ের হ্রস্বইকার দেওয়ার দরকার নাই। যদিও 9-10 কিছু বইতে রয়ের হ্রস্বইকার দেয়া, তবে বাংলা যে অভিধান বা ডিকশনারি সেখানে এটাকে রি কারই দেয়া, ওখানে রয়ের হ্রস্বইকার করে নাই। এরপর দেখো ওই, এই ওই বা ওইকার স্বরবর্ণ যদি কোনো শব্দে দেখো, তাহলে ওই ওই সমান হয়ে যাবে ও রস্যই। কি হয়ে যাবে? ও হ্রস্বই। একইভাবে যদি কোনো শব্দে ঔকার দেখো বা ও দেখো, তাহলে সেটা হয়ে যাবে ও হ্রস্ব। এরপর দেখা যাচ্ছে মূর্ধন্য। যদি কোনো শব্দে মূর্ধন্য দেখো, ওটা হয়ে যাবে দন্ত ন। যদি কোনো শব্দে অন্তস্থ জ দেখো, ওটা হয়ে যাবে বর্গীয় জ। যদি কোনো শব্দে অনুস্বার দেখো, ওইটা হয়ে যাবে উ, মানে ওটাকে তোমরা উ লিখবা অনুস্বারকে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ কিছু জিনিস, এগুলো সব আমাদের বাংলা ভাষায় যে বাংলা বর্ণমালায় যে 3টা স আছে, তার একটা হচ্ছে মূর্ধন্য স। যদি মূর্ধন্য স দেখো কোনো শব্দে, সেটাকে করে দিবা তালব্য স। কি করে দিবা? তালব্য স। যদি তালব্য স দেখো কোনো শব্দে, তালব্য স কোনো চেঞ্জ নাই, তালব্য স তালব্য সই হবে। তাহলে মূর্ধন্য স সব সময় কি হবে? তালব্য স হবে। কিন্তু তালব্য স সব সময় তালব্য সই থাকবে। এরপরে দেখো দন্ত স। দন্ত সর পাশে আমি লিখে রেখেছি ব্র্যাকেটে যে এস এইচ, মানে দন্ত স্বর উচ্চারণ যদি ইংরেজি এস এইচ এর মতো হয়, তখন ওই দন্ত স্বর উচ্চারণটা তালব্য স্বর মতো হবে। তার মানে দন্ত স্বর হয়ে যাবে তালব্য স্বর। কেমন বিষয়টা? যেমন দেখো, যদি আমি এই শব্দটা বলি সাগর, দেখো তো সাগর শব্দে আমি দন্ত স্বরকে কেমন উচ্চারণ করছি? এস এইচ। আমি কিন্তু বলতেছি না সাগর, আমি কি বলি? সাগর। কিন্তু সাগর বলি, মানে দন্ত স্বরকে আমি যেহেতু এস এইচ বলি, তাই এই দন্ত স্বর উচ্চারণটা, এই শব্দটাকে উচ্চারণ দেখানোর সময় এই দন্তস্বরটা আমি কি করে ফেলবো? তালব্য স করে ফেলবো। এরপর আসো, যদি দন্তস্বর উচ্চারণ ইংরেজি এস এর মতো হয়, তখন কিন্তু আবার সেই দন্তস্বর উচ্চারণটা দন্ত সই থাকবে, তালব্য স হবে না। কেমন বিষয়টা? যেমন দেখো, যদি এই শব্দটা খেয়াল করো সালাম, দেখো আমরা এটাকে কি বলি? সালাম বলি, কেউ কিন্তু এটাকে সালাম বলি না। যেহেতু সালাম বলি, তাহলে এখানে দন্তস্বর উচ্চারণটা কেমন হচ্ছে? ইংরেজি এস এর মতো হচ্ছে। তাই এই দন্তস্বর উচ্চারণটা উচ্চারণ দেখানোর সময় আমি দন্তস্বই দিব বা দন্তস্বই রাখবো। ওকে। এরপরে দেখো, আরেকটা সময় দন্তস্ব হয় কেমন? এই যে তালব্য স বলেছিলাম না আমরা,
এই তালব বসার সাথে যদি ফলা যুক্ত হয় কিছু, কেমন, যেমন তালব বস র ফলা, তালব বস ন ফলা, তালব বস ল ফলা, তালব বস রিকার, এইগুলো যদি থাকে, অর্থাৎ তালব বসার সাথে র ফলা, ন ফলা, ল ফলা এবং তালব বসার নিচে যদি একটা রিকার থাকে, তখন কিন্তু এই তালব বসার উচ্চারণটা কি হয়ে যায়, দন্ত স হয়ে যায়। এরপরে দেখো আমি একটা বর্ণ দিয়েছি খণ্ডত। খণ্ডত যদি কোনো শব্দে দেখো তাহলে ওই খণ্ডত হয়ে যাবে শুধু ত। তারপরে খণ্ডতকে আমরা ত দিয়ে ফেলবো। যেমন দেখো আমি যদি একটা শব্দ বলি, এই যে শরৎ, এই শরৎ শব্দে খণ্ডত আছে, কিন্তু এটা উচ্চারণ দেখানোর সময় কি হবে, এই যে খণ্ডতটা ত হয়ে তার নিচে একটা হসন্ত হবে। ওকে, এই হচ্ছে শরৎ। এই দেখালাম যে খণ্ডত কেন কিভাবে ত হয়ে যাবে। এখন আসো পরের স্লাইডে। আমাদের বাম পাশে একটা অংশ গেল, এখন আমরা পরের অংশে আসছি। এখানে আমরা কতগুলো যুক্ত বর্ণ নিয়ে কথা বলছি, যে যুক্ত বর্ণ যে বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, এই যুক্ত বর্ণটা কখন কোনটা হবে। দেখো প্রথমে একটা যুক্ত বর্ণ হচ্ছে ক্ষীয়। যদি কোনো শব্দের প্রথমে ক্ষীয় থাকে, এই ক্ষীয়র পাশে আমি যে ব্র্যাকেটে প্রথমে কথাটা লিখে রেখেছি, এর মানে হচ্ছে হলো যদি কোনো শব্দের প্রথমে আমরা ক্ষীয় দেখি তাইলে কি হবে। যদি কোনো শব্দের প্রথমে ক্ষীয় থাকে, ওই ক্ষীয় সমান হবে খ। যদি কোনো শব্দের মধ্যে বা শেষে ক্ষীয় থাকে, ওই ক্ষীয় সমান হবে ক খ। যদি কোনো শব্দের প্রথমে গিয় থাকে, ওই গিয় সমান হবে গয়ে জফলা চন্দ্রবিন্দু। যদি কোনো শব্দের মধ্যে বা শেষে গিয় থাকে, তাহলে এই গিয় সমান হবে ডাবল গ চন্দ্রবিন্দু। এরপর আসো আরো কিছু যুক্ত বর্ণ। আমাদের বাংলা ভাষায় আমরা জানি একটা এরকম একটা সার্কেল আছে, দেখো যে ক, খ, গ, ঘ, ঙ। ধরো এই যে পাঁচটা বর্ণ ক থেকে ঙ পর্যন্ত, এটা একটা বর্গ, এটা হচ্ছে কবর্গীয় বর্ণ। এই কবর্গীয় বর্ণের প্রথমটাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ, পরেরটাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। একইভাবে এটাও অল্প প্রাণ, এটাও মহাপ্রাণ, আবার এটা অল্প প্রাণ। এই জায়গায় আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি কোনো শব্দে তুমি দেখো এই মহাপ্রাণ ধ্বনি দুটার সাথে একটা জ ফলা আছে, তাহলে মনে রাখবা এই মহাপ্রাণ ধ্বনির সাথে জ ফলা থাকলে, যেমন ক্ষয়ে জফলা, মহাপ্রাণ ধ্বনির সাথে জফলা থাকলে তোমার কি হবে, ওটা সমান এই মহাপ্রাণের আগে কে আছে অল্প প্রাণ হিসাবে ক, ওই অল্প প্রাণ কটা বসবে প্রথমে। এই যে অল্প প্রাণ কটা বসলো প্রথমে, এরপরে যে খটা যে ছিল সেই খ তার মতো বহাল থাকবে। ক্ষয়ে জফলা মানে হচ্ছে ক খ। তাহলে খেয়াল করো, তাহলে ঘয়ে জফলা সমান কি হবে, গ ঘ, এই গ ঘ হবে। একইভাবে দেখো থয় জফলা, থর আগে কে আছে ত, থয় জফলা সমান হবে ত থ। একইভাবে ধয়ে জফলা সমান হবে দ ধ। আবার ঠয়ে জফলা, ঠর আগে কে আছে ট, ঠয় জফলা সমান হবে ট ঠ। আবার ধয়ে জফলা, ধয় জফলার আগে হবে ড ঢ। ফয়ে জফলা কি হবে, তাহলে ফর আগে কে আছে প, প ফ। আবার ভয়ে জফলা, ভর আগে কে আছে ব, তাহলে ব ভ। এখন আসো কতগুলো গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ, তার একটা হচ্ছে দেখো হয়ে জফলা, হয়ে জফলা। হয়ে জফলা সমান আমরা লিখবো জ ঝ, মানে বর্গীয় জ আর ঝ। তাহলে হয়ে জফলা সমান হবে বর্গীয় জ আর ঝ। হয়ে ল ফলা সমান আমরা লিখবো লয়ে হ। তাহলে একটা মনে রাখবো আমরা, হয়ে জ ফলা থাকলে সেটা সমান আমরা কি লিখবো, বর্গীয় জ আর ঝ। এটা একটু ব্যতিক্রম, এটা মুখস্থ করে ফেলতে হবে। হয়ে ল ফলা থাকলে হবে লয়ে হ। এখানে দেখো হয়ে ল আছে, কিন্তু এটা উচ্চারণ দেখানোর সময় উল্টে যাবে। হ আছে আগে, ল আছে পরে, কিন্তু উচ্চারণ দেখানোর সময় উল্টে যাবে। এই লটা আসবে আগে, হটা যাবে পরে, তাহলে হয়ে ল হয়ে যাবে লয়ে হ। একইভাবে হয়ে ম আছে, হয়ে ম হয়ে যাবে ময়ে হ। আবার এখানে আছে দেখো হয় রফলা আর হয় রিকার। হয় রফলা হয়ে যাবে এইচ আর, হয় রিকার থাকবে সেটা আমরা দিব এইচ আর আই। কেন আমরা এটা ইংলিশে দিব, কারণ হচ্ছে হলো এই যে হয় রফলা যে উচ্চারণ, এটা হচ্ছে হ্র হ্র। আবার এই হয় যে রিকার, এটা উচ্চারণ হচ্ছে ফ্রি ফ্রি। এই যে বাংলা বর্ণমালায় এই ফ্রি কে প্রকাশ করার মতো কোনো বর্ণ নাই বলে আমরা এইচ আর আই দিয়ে প্রকাশ করি। এইচ আর আই বললে ফ্রি প্রকাশ করাটা ইজি হয়। এরপর দেখো এটা হচ্ছে হয় মূর্ধন্য, এটা হচ্ছে হয় দন্ত ন। তো এক কথায় হয় ন যদি থাকে, কোনো শব্দ হয় ন থাকে, এটা হয়ে যাবে নয়ে হ। সবার শেষে দেখো একটা আছে হয় ব, যদি কোনো শব্দে হয় ব দেখো তাহলে ওটা হয়ে যাবে ও আর ভ। তাহলে হয় ব থাকলে কি হবে, ওটা ও আর ভ হবে। এখন আসো নিচে আরো বেশ কিছু আমরা সাইড নোট দিয়েছি, এইটুকু আমরা একটু দেখবো সেটা কেমন। দেখো বলা হচ্ছে শব্দের শেষে উচ্চারণ থেমে গেলে সেখানে হসন্ত চিহ্ন দিতে হবে।
যদি কোন একটা শব্দ আমার যেখানে শেষ হবে ওই শব্দের শেষে যে একটা ব্যঞ্জন বর্ণ থাকবে তার নিচে আমরা কি দেবো, একটা হসন্ত চিহ্ন দিব। তাহলে শব্দের শেষে যেখানে আমার উচ্চারণটা থেমে যাবে ওখানে আমি কি দিব, একটা হসন্ত চিহ্ন দিব। তবে স্বরবর্ণের নিচে কখনো হসন্ত হবে না, তবে স্বরবর্ণের নিচে আমরা কখনো হসন্ত চিহ্ন দিতে পারবো না। এই গেল 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কি, কোন ব্যঞ্জন ডাবল হলে প্রথমটায় হসন্ত হবে এবং দ্বিতীয়টায় ওকার দিতে হবে। যদি কোন একটা ব্যঞ্জন ডাবল হয় তাহলে আমরা প্রথমটায় হসন্ত দিব, পরেরটায় ওকার দিব। এটা আমরা একটা মাথায় রাখবো। শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে তা ভেঙে লিখতে হবে। যদি শব্দের শেষে যুক্ত বর্ণ থাকে ওটা আমার ভেঙে লিখতে হবে। এক্ষেত্রে ওই যুক্ত বর্ণের, আমি যে ভেঙে লিখলাম যুক্ত বর্ণটাকে, যুক্ত বর্ণকে ভেঙে আমি যে দুইটা বর্ণ বানালাম, ওই দুইটা বর্ণের প্রথমটায় হসন্ত হবে এবং দ্বিতীয়টায় ওকার হবে। যেমন দেখো এখানে বলছি গল্প, এখানে শব্দের শেষে একটা যুক্ত বর্ণ আছে লয়ে প। এই লয়ে পকে আমি যখন ভাঙবো, এই যে ল আর পকে ভাঙলাম, এক্ষেত্রে প্রথমটায় হসন্ত হবে আর পরেরটায় কি হবে, পরেরটায় ওকার হবে। এরপর দেখো আমরা শেষ যে ইয়াটা, এটা শেষ সাইড নোট, শব্দের মাঝে যুক্ত বর্ণ থাকলেও তা সবসময় ভেঙে লিখতে হবে। এক্ষেত্রে শব্দটা যদি 2 অক্ষরে বেশি হয় তাহলে প্রথমটায় হসন্ত হবে, দ্বিতীয়টায় ওকার হবে। কেমন, যেমন দেখো এটা অন্তরা, অন্তরাকে বিশ্লেষণ করলে কি হয়, অন তো রা, 3টা ধাপে বলতে হয় অন তো রা। তার মানে এই যে 3টা ধাপ লাগে অন্তরা, এই জন্য এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট একটা শব্দ। তার মানে কি 2 অক্ষরের বেশি। তো 2 অক্ষরের বেশি শব্দ হলে প্রথমটায় হসন্ত হবে, দ্বিতীয়টায় ওকার হবে। এই জন্য দেখো এই অন্তরাতে আমি যখন এই যে ন আর তকে ভাঙলাম, এই যে ন আর তকে ভাঙলাম, প্রথমটায় হসন্ত হবে, পরেরটায় ওকার হবে, অন্তরা। এরপরে দেখো আর শব্দটি 2 অক্ষর বিশিষ্ট হলে দ্বিতীয় বর্ণে ওকার হবে না। যদি শব্দটা 2 অক্ষর বিশিষ্ট হয় তাহলে কিন্তু দ্বিতীয় বর্ণে ওকার হবে না, মানে প্রথমটায় হসন্ত হবে কিন্তু দ্বিতীয়টায় ওকার হবে না। যেমন দেখো অন্তর, এটা দেখো 2টা দম লাগে, অন্তর 2টা দম লাগে, তার মানে এখানে 2টা অক্ষর আছে। তো 2টা অক্ষর থাকলে সেখানে এই যুক্ত বর্ণকে, এই যে দন্ত নয়তো যুক্ত বর্ণ শব্দের মাঝখানে, আমি এটাকে ভেঙে লিখলাম যে ন আর ত। আমি প্রথমটা হসন্ত দিলাম কিন্তু পরেরটা আমি ওকার দিতে পারবো না, কেন, কারণ এটা 2 অক্ষর বিশিষ্ট একটা শব্দ। এই হচ্ছে আমাদের মোটামুটি সাইড নোট। এই সাইড নোটটা আমাদেরকে হেল্প করবে উচ্চারণের নিয়ম শেখার ক্ষেত্রে। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো উচ্চারণের রুলস গুলো এক এক করে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম যে নিয়মটা থাকবে সেটা হচ্ছে ব ফলার নিয়ম, যেটা হচ্ছে ডান পাশে লেখা আছে। আমি পরবর্তী ক্লাসে ওই ডান পাশের ব ফলার নিয়মটা দেখাবো। আগামীকাল তোমরা ওই ক্লাসটা পেয়ে যাবে ইনশাল্লাহ।